নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIE 141 History of China 1840 to 1978 এই আলোচনায় আজকে আমার আলোচনা বিষয় ইউনিট নাম্বার 11 রাইজ অফ ন্যাশনালিজম অর্থাৎ চীনে জাতীয়তাবাদের উদ্ভব বা বলা যায় উত্থান, এবং ইউনিট নাম্বার 12 ফরমেশন অফ কমিউনিস্ট পার্টি অ্যান্ড দ্য কুওমিন্টাং অর্থাৎ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা এবং কুওমিন্টাং বা কুওমিন্টাং এর কর্মক্রম। আমি এই আলোচনায় অঞ্জন কুমার বসু, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত পাঠক সমাজকে স্বাগত। আমার আজকের আলোচনার প্রথমে থাকবে এই পাঠের পক্ষে উদ্দেশ্যগত দিক। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় তার সমগ্র পাঠচক্রের মধ্য দিয়ে ইতিহাস সচেতন পাঠক সমাজকে একটা নির্দিষ্ট চিন্তা চেতনা, ধারণা গঠনে উপযোগী পাঠচক্র বা পাঠ আলোচনা সর্বদা উপহার দিয়ে এসেছে। ইউনিট নাম্বার 11 এবং ইউনিট নাম্বার 12 এই দুই পাঠ এককের উদ্দেশ্যগত দিক প্রসঙ্গে আমি শুরুতেই বলতে চাই। এই দুই পাঠ এককের মধ্য দিয়ে পাঠক সমাজ চীনের জাতীয়তাবাদের ধারণা বা চীনাদের মধ্যে কিভাবে জাতীয়তাবাদের অনুপ্রবেশ ঘটল এবং সেই জাতীয়তাবাদী আন্দোলন কিভাবে বিকশিত হলো সেই বিষয়, অর্থাৎ চীনের জাতীয়তাবাদ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাঠক সমাজে তৈরি হবে। পাশাপাশি চীনের জাতীয়তাবাদে গড়ে ওঠার ক্ষেত্রে চীনের সাম্রাজ্যবাদের বিরোধিতার বিষয়টি, মাঞ্চু শাসক বিরোধিতার বিষয়টি, সমরবাদ এবং বুদ্ধিজীবীদের প্রতিক্রিয়া, এই জাতীয়তাবাদে কিভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল সে সম্পর্কেও পাঠক সমাজ একটা ধারণা উপলব্ধি করবে। এর পাশাপাশি এই জাতীয় আন্দোলনের প্রভাব বা তাৎপর্যগত দিক পাঠক সমাজ উপলব্ধি করতে সক্ষম হবে। পাশাপাশি ইউনিট নাম্বার 12 এর আলোচনার মধ্য দিয়ে পাঠক সমাজ চীনের জাতীয় আন্দোলন পরিচালনার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিসি, কমিউনিস্ট পার্টি অফ চায়না, তার উদ্ভব এবং তার ভূমিকা এই বিষয়েও কিন্তু একটা স্বচ্ছ ধারণা উপলব্ধি করে পাঠক সমাজ। পাশাপাশি যে বিষয়ের উপর একটা ধারণা অর্জন করতে পারে এই পাঠ এককের মধ্য দিয়ে, তা হচ্ছে কমিউনিস্টদের চিন্তাধারা এবং তাদের প্রাথমিক পর্বের কার্যক্রম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাঠ্যক্রম এর মাধ্যমে
উপলব্ধি করতে পারি। আমি আমার আলোচনার শুরু যে বিষয়ের উপর আলোকপাত করতে চাই তা হচ্ছে চীনের জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী কর্মপ্রক্রিয়া। চীনের প্রজাতান্ত্রিক বিপ্লব যা 1911 তা চীনের জাতিসত্তাকে একটা প্রতিষ্ঠা দিয়েছিল। ঐতিহাসিক চ্যা শেন মনে করেন যে এই প্রজাতান্ত্রিক বিপ্লব থেকেই কার্যত চীনের জাতীয়তাবাদী চিন্তা চেতনা উদ্ভব হয় এবং তার উপাদান ছিল বা সেই জাতীয়তাবাদ গড়ে ওঠার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা হিসেবে প্রথমে মানচু বিরোধিতার প্রসঙ্গ যেমন ছিল তেমনি বিদেশি সাম্রাজ্য বিরোধিতার বিষয়টা কাজ করেছে। ডক্টর সান ইয়াতসেন 1922 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি একটা ইস্তাহার প্রকাশ করেছিল, যে ইস্তাহারে তিনি বলেছিলেন যে মানচু বিরোধিতার বিষয়টি জনগণের মধ্যে সক্রিয়ভাবে গড়ে তুলতে হবে। কারণ মানচু বিরোধিতার মূল কারণ ছিল তারা মানচুরা ছিল বিদেশি, তারা চীনাদের উত্থানের পথে একটা বাধা সৃষ্টি করে চলেছে। মানচুরা আঁকা করা চীনা জাতিকে দুনিয়া থেকে বা সমগ্র বিশ্ব থেকে একটা আইসোলেশন বা বিচ্ছিন্ন করে রেখেছে, বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। পাঠক সমাজ এই বিষয়টা সম্পর্কে পূর্ণ মাত্রায় সচেতন থাকবে। অর্থাৎ মানচু শাসন ব্যবস্থা কিন্তু চীনের জনগণের মঙ্গলের স্বার্থে বা চীনকে আধুনিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার স্বার্থে ঠিক উপযোগী ছিল না বলে স্বয়ং মাও সেতুং এর মতো নেতারা যেমন উপলব্ধি করেছিলেন, তেমনি ডক্টর সান ইয়াতসেন তা অনেক আগে উপলব্ধি করেছেন। মানচুদের বিরোধিতার মূল কারণ ছিল তারা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চীন দেশে জনগণের সামনে হাজির করেছে। চীনারা দেশকে আপন করে ভাবতে শুরু করেছিল, দেশাত্মবোধ তাদের মধ্যে তৈরি হয়েছিল। দেশ ও জাতির ভাগ্য যে এক সূত্রে গাঁথা তা তারা উপলব্ধি করতে পেরেছিল এবং সেক্ষেত্রে বড় কথা ছিল এই মানচু শাসন ব্যবস্থা। তাই মানচু শাসনের বিরোধী থেকে জন্ম নিয়েছিল চীনের জাতীয়তাবাদী কর্মপ্রক্রিয়া। এর পাশাপাশি জাতীয়তাবাদের দ্বিতীয় যে উপাদানটা ভীষণভাবে কাজ করেছিল তা হলো বিদেশি সাম্রাজ্যবাদী প্রবণতা বা তাদের চীন দেশে অধিরাষ্ট্রিক ভূমিকা পালন বা অধিকার অর্জনের মতো বিষয়। চীনা পাঠক সমাজ, আজকের চীনা পাঠক সমাজ এবং সমস্ত ইতিহাস সচেতন মানুষ এ বিষয়ে হয়তো পূর্ণ সচেতন আছেন যে 1840 এর আফিম যুদ্ধেও পরবর্তী পর্বে চীনে যে বিদেশি অনুপ্রবেশ তা উত্তর বৃদ্ধি পেয়েছিল। বিদেশি সংস্কৃতি,
বিদেশি অর্থনৈতিক চিন্তা চেতনা, বিদেশি রাজনৈতিক চেতনা, এগুলোর সাথে এর জনগণ ক্রমে পরিচিতি বা আদান প্রদান শুরু করেছে। ফলে বিদেশি চিন্তা চেতনার দ্বারা চীনকে নতুন চীন হিসেবে গড়ে তোলা তাদের কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে, এবং সেক্ষেত্রে তাদের মনে হয়েছিল যে মাঞ্চু শাসকরা এক বড় বাধা, এবং সেই বাধা অতিক্রম করা যেমন দরকার, তেমনি তার পাশাপাশি তারা উপলব্ধি করেছিল বিদেশি সাম্রাজ্যবাদী প্রবণতা যারা এতদিন ধরে চীনে অতিরাষ্ট্রিক অধিকার ভোগ করে চীনের জনগণের স্বাভাবিক অধিকার প্রাপ্তিকে পদতলিত করেছিল, তাদের অর্থনৈতিক বাড়বাড়ন্তকে নস্যাৎ করে দিয়েছিল। সেই সব বিষয়গুলোকে নতুন করে ভাবতে হবে। তাই বিদেশি শাসনকে উৎখাত করা এবং চীনের সার্বভৌমত্বকে ফিরিয়ে আনা চীনা জনগণের কাছে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে হয়েছে, এবং সেখান থেকে চীনের জাতীয়তাবাদের চিন্তা চেতনা অতি দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র চীন নয়, এই একই সময়ে যদি আমরা আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকাই, যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিরোধিতা সমগ্র উপমহাদেশ অর্থাৎ এশিয়ার প্রসঙ্গই আমরা যদি বলি, তার সর্বক্ষেত্রে ভারতবর্ষ থেকে শুরু করে বর্মা অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র, ফিলিপাইন্স, সমস্ত স্থানে কম বেশি শুরু হয়ে গেছে, এবং তার প্রক্রিয়া চীন উপলব্ধি করেছে, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে বিদেশি শাসনকে উৎখাত করার প্রবণতার মধ্য দিয়ে জাতীয়তাবাদী চিন্তা চেতনা একটা সংগঠিত রূপ বা বর্ধিত রূপ পেতে শুরু করেছে। তাছাড়া 1911 যে প্রজাতান্ত্রিক বিপ্লব চীন দেশে সংগঠিত হয়েছিল, যা আমি ইতিমধ্যে আমার পূর্ববর্তী আলোচনায় পাঠক সমাজের সামনে তুলে ধরেছি। পাঠক সমাজ সেই ধারণা সম্পর্কে ইতিমধ্যে উপলব্ধি করেছে যে চীন দেশে জাতীয়তাবাদের বিকাশ কিন্তু একটা নতুন ধরনের ভাবনা চিন্তার দ্বারা পরিচালিত হয়েছে। এটা মধ্যযুগীয় ভাবধারা বা পুরনো ধরনের দেশপ্রেম বা উন্মত্ততা বা জাতিসত্তা তার দ্বারা চালিত নয়। বলা যায় মধ্যযুগীয় ঐতিহ্য নির্ভর জাতি বিদ্বেষের উপর প্রতিষ্ঠিত দেশপ্রেম থেকে এটা ছিল একেবারে পৃথক। ইতিহাসবিদ জ্যাশ এন লিখছেন, a modern conception of nation emerged which was different from traditional exphobia, racial
অর্থাৎ পুরনো ধরনের দেশপ্রেম ছিল এক ধরনের উন্মত্ততা বা জাতি বিদ্বেষ। চীনের রাজনৈতিক চিন্তা ভাবনার ইতিহাসে এই নবজাতীয়তাবাদী সূচনা হয় প্রজাতান্ত্রিক বিপ্লব থেকে। The idea of nation state first gained a foothold during the revolution. চীনের নবজাতীয়তাবাদ হচ্ছে পরবর্তীকালে সব জাতীয়তা রাজনৈতিক কর্মকাণ্ডের উৎস। জাতীয়তাবাদের সঙ্গে ছিল গণতান্ত্রিক ধ্যান ধারণা। জাতীয়তাবাদ এবং গণতন্ত্র পরস্পরের সাথে সম্পৃক্ত ছিল। চীনের বুদ্ধিজীবীরা জাতীয়তাবাদ, জাতিরাষ্ট্র, গণতন্ত্র, স্বাধীনতা, সমতা ইত্যাদি ধারণা পেয়েছিল ইউরোপীয় ঐতিহ্য থেকে। আমেরিকার স্বাধীনতা আন্দোলন, ফরাসি বিপ্লব, ইটালি জার্মানির ঐক্য আন্দোলন চীনের জাতীয়তাবাদকে পুষ্ট করেছে। অর্থাৎ খুব পরিষ্কার করে বলা যায় পশ্চিমী শিক্ষা বা সাংস্কৃতিক চেতনা চীনের জাতীয়তাবাদের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। এবং চীনে এই জাতীয়তাবাদ এর ক্ষেত্রে 1911 পরবর্তী পর্বে যে সমরবাদী শাসকদের আত্মপ্রকাশ ঘটে, অর্থাৎ ইউএন শিকায়ের যে সামরিক শাসন বা একনায়কতান্ত্রিক শাসন, আমি আমার পূর্ববর্তী আলোচনায় আপনারা যদি উপলব্ধি করেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে আমি সমরবাদী শাসকদের কর্মতৎপরতা বিরুদ্ধে কিভাবে জনসচেতনতা তৈরি হচ্ছে এবং কুওমিন্টাং গঠন প্রক্রিয়া আমি আমার পূর্ববর্তী আলোচনায় বলেছি। সমরবাদী কর্মতৎপরতা এবং আরো পূর্ববর্তী পর্বে যদি আমরা লক্ষ্য করি, তাইপিং বিদ্রোহ, বক্সার আন্দোলন, চীনের আত্মশক্তি আন্দোলন, যেগুলোর মধ্য দিয়ে ক্রমে চীনের জনগণ একটা এই চিন্তা চেতনার দ্বারা আচ্ছন্ন হয়ে উঠছিল যে কোথায় যেন মানসু শাসন ব্যবস্থা একটা ব্যাপক ধরনের ত্রুটি রয়েছে। অর্থাৎ চীনকে যদি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে হয় বা বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করতে হয় বা চীনা জাতিকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে মানসু শাসনকে উৎখাত করতে হবে। যাই হোক, এই বিষয়গুলো থেকে জন্ম দিয়েছিল চীনের জাতীয়তা এবং কনফুসীয় রাষ্ট্র সমাজ ব্যবস্থায় চীনের শ্রেষ্ঠত্বকে স্বীকার করা হয়েছিল এবং এই জাতি রাষ্ট্রের ধারণা বা গণতান্ত্রিক ধারণা থেকে যা ছিল সম্পূর্ণ বিরোধ। ফলে চীন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে কনফুসীয় মতাদর্শকে পরিত্যাগ করা প্রয়োজন, এই ধারণা চীনা জনগণের মধ্যে ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। কাজেই পাঠক সমাজ এই বিষয়ে পূর্ণ সচেতন থাকবে। তা হচ্ছে চীনকে আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য পশ্চিমী শিক্ষার বিস্তার
করা প্রয়োজন, যে পশ্চিমী শিক্ষার বিস্তার এর মধ্য দিয়ে বা জ্ঞান বিজ্ঞানমূলক শিক্ষার মধ্য দিয়ে চীনের এই সূর্য কেন্দ্রিক ধারণা, অর্থাৎ সূর্যের কেন্দ্রে তাদের অবস্থান, অথবা বাইরের পৃথিবী থেকে তাদের নেওয়ার কিছু নেই, সেই চেতনা থেকে চীনা জনগণ বেরিয়ে আসতে পারবে এবং তাতে করে চীনের সার্বিক মঙ্গল বা কল্যাণ সাধিত। 1915 খ্রিস্টাব্দে চীনের শিক্ষা বিভাগের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে মোট 1,20,000 বিদ্যায়তন, যেখানে শিক্ষা পেত 4 মিলিয়ন ছাত্র। এর পাশাপাশি মিশনারি শিক্ষায়তনগুলি আধুনিক শিক্ষা দেওয়ার কাজে যুক্ত ছিল, যেখানে 5 লক্ষ ছাত্র এবং ছাত্রীদের জন্যও গিনলিং কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। গিনলিং নামে একটা কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। 1911 থেকে 1921 খ্রিস্টাব্দে পর্যন্ত চীনের অর্থনৈতিক বিকাশ জাতীয়তাবাদের বিকাশে সহায়ক হয়েছিল। এই অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে কাজ করেছিল কৃষি অসম্ভব উন্নতি। রপ্তানিযোগ্য কৃষি পণ্যের মধ্যে ছিল রেশম, তুলো। উৎপাদন বেড়েছিল, রপ্তানি বাড়ার সঙ্গে সঙ্গে আমদানি বেড়ে চলেছে। এবং 1912 সালের একটা পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে চীনের আমদানি রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল 473 মিলিয়ন ট্রাইল। সেই যুগে এটা ছিল সর্বাধিক। খনি, ভারী এবং হালকা শিল্প, অন্যান্য শিল্প, যোগাযোগের ক্ষেত্রে উন্নতি ঘটেছে। ময়দা, বস্ত্র, চিনি শিল্পের বিকাশ ঘটেছিল। শহরগুলির সম্প্রসারণ ঘটেছিল। গ্রামীণ স্তরে নানান ধরনের পরিবর্তন এবং জীবনযাত্রার ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়েছিল। গ্রামীণ জেন্টি শ্রেণী শহরে এসে বসবাস করতে শুরু করেছিল। শহরগুলির কারখানাগুলিতে গ্রামের মানুষরা এসে কাজ করতে শুরু করেছিল। সমাজে বুদ্ধিজীবী বুর্জোয়াদের প্রাধান্য স্থাপিত হচ্ছিল। এবং 1915 একটা পরিসংখ্যান এই বিষয়ে আমাদেরকে সাহায্য করে যে চীনের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের যে প্রবণতা 1911 পরবর্তী পর্বে, অর্থাৎ সমন শাসন পর্বে লক্ষ্য করা গিয়েছে, তা হচ্ছে 794টি চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠা এবং ন্যাশনাল ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স, যা 1913 সালে চীনে প্রতিষ্ঠিত হচ্ছে। বিদেশে শিক্ষাপ্রাপ্ত প্রযুক্তিবিদরা দেশে এসে নানান ধরনের উদ্যোগপতি বা শিল্পপতিতে পরিণত হচ্ছেন। এক্ষেত্রে আমরা মু উচু এবং সান ওয়ান ফ্যাং তাদের কথা বলতে পারি। মু উচু একজন ব্যক্তির নাম এবং সান ওয়ান ফ্যাং আরেকজন ব্যক্তিত্ব, যারা শিল্প উন্নয়নের কাজে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল। অর্থাৎ 1911 খ্রিস্টাব্দের পর চীনে নতুন ভাবে একটা শক্তির আবির্ভাব হয়েছিল। পূর্ববর্তী মাঞ্চু শাসন এর অবসান পরবর্তী পর্বে চীনের অর্থনৈতিক ক্ষেত্রে জোয়ার এসেছিল, কিন্তু সাধারণ জনগণ শাসিত হয়েছিল সমশাসকদের মাধ্যমে। যে কারণে
পরবর্তীকালে সমাজতান্ত্রিক আন্দোলন আরো সংগঠিতভাবে চীন দেশে গড়ে উঠেছে। আমি সেই প্রসঙ্গে যাওয়ার পূর্বে বলতে চাই যে 1911 বিপ্লব এর মধ্য দিয়ে চীন ক্রমে জাতীয়তাবাদী শক্তি সঞ্চয় করতে শুরু করে এবং চীনের জাতীয়তাবাদের বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে আমি সীমিত কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। তা হচ্ছে চীনে 19 শতকের 60 ও 70-এর দশকে, আর একটু পরিষ্কার করে বললে 90-এর দশকে জাতীয়তাবাদ এর সূচনা পর্ব থেকে ক্রমে জাতীয়তাবাদী ধ্যান ধারণা জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। যে প্রক্রিয়া 1860-এর দশক বা 70-এর দশক থেকে শুরু হয়েছিল চীনা জনগণের মধ্যে, তা 90-এ এসে অনেকটা শক্তিশালী অর্জন করেছিল এবং চীনের জনগণ ক্রমে এমনকি শাসকরাও উপলব্ধি করেছিল আত্মশক্তি প্রতিষ্ঠা করা দরকার। বর্তমান ভারতবর্ষ এই আত্মনির্ভরশীল ভারতবর্ষ গড়ে তোলার একটা উদ্যোগ ব্যাপকভাবে তৈরি হয়েছে, যা অবশ্যই একটা রাষ্ট্রের অর্থনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজনৈতিক সংস্কৃতিকে নতুন মাত্রা প্রদান করার সাথে আত্মনির্ভরশীল ভারত হওয়া ভীষণ প্রয়োজন বলে আমাদের ভাবনায় স্থান দিতে হবে বা আমাদের ভেবে দেখতে হবে যে আত্মনির্ভরশীল ভারত সত্যি বিশ্ব সভ্যতার পরিপ্রেক্ষিতে ভারতের ঐতিহ্যকে লালন পালনের স্বার্থেও প্রয়োজন। প্রকৃত অর্থে আমরা চীনের ইতিহাসের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো যে রাজনৈতিক অর্থনৈতিক জাতীয়তাবাদের উদ্ভব এর কারণ ছিল চীন কেন্দ্রিক ধ্যান ধারণার অবসান, অর্থাৎ তারা সূর্যের কেন্দ্রে অবস্থিত, অর্থাৎ বাকি পৃথিবী বা বাকি বিশ্বের কাছ থেকে তার কিছুই নেওয়ার নেই, এই চিন্তা চেতনা তাকে পরিত্যাগ করতে হবে এবং তারই ফলশ্রুতি হিসেবে জেন্টি শ্রেণীর বিদেশিদের সঙ্গে যে পশুদের তুলনান্বিত তা পরিত্যক্ত হয়। অর্থাৎ এই পর্বে আমরা দেখতে পাবো যে চীনের ঐতিহ্যে বিদেশিদের যে বর্বর, চীনারা ছাড়া আর সকলে বর্বর, এবং ওয়াই প্রথম বলেছিলেন বিদেশিরা ভদ্র, উদার, জ্ঞানী, তাদের বর্বর বলা ঠিক নয়। অর্থাৎ চীনা পণ্ডিতেরা বিদেশিদের বলতে থাকেন দূরের দেশের লোক, পশ্চিম সমুদ্র দেশের লোক, বিদেশি রাষ্ট্রের লোক, পরে এদের শুধু বিদেশি বলে আখ্যায়িত করছে। অর্থাৎ জাতীয়তাবাদী চিন্তা চেতনার দ্বারা চীনকে গড়ে তুলতে হলে বা গড়ে তোলার সাথে বিদেশিদের সম্পর্কে চিন্তা চেতনা বা জ্ঞানগুণ বিজ্ঞানমূলক শিক্ষার যে তাল রেখে মেলবন্ধন ঘটানো প্রয়োজন। চীনা জনগণ ক্রমে
সেই বিষয়টি উপলব্ধি করছে। এর প্রভাব যদি আমরা আলোচনার মধ্যে যাই, তাহলে আমরা দেখতে পাব এই জাতীয়তাবাদী আন্দোলন একটা নির্দিষ্ট ছকের মধ্যে দিয়ে পরিচালিত হয়নি। মাঞ্চ বিরোধিতা, বিদেশি শাসনের বিরোধিতা, সমর শাসকদের দুর্বলতা, প্রজাতান্ত্রিক আন্দোলনের সাফল্য, বুদ্ধিজীবীদের চিন্তা চেতনা, এই সব কিছু বিষয় মিলেমিশে এক হয়ে গেছে। ফলে চীনের জাতীয়তাবাদী আন্দোলনকে একটা নির্দিষ্ট ছকের মধ্যে ফেলে আমাদের ভাবলে চলবে না যে শুধু বিদেশি বিরোধিতা, শুধু মাঞ্চু শাসক বিরোধিতা থেকে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল তা কিন্তু নয়। পাশাপাশি চীনের জনগণের মানসিকতার পরিবর্তন এর বিষয়টিকেও আমাদের ভাবনায় আনতে হবে। যাই হোক, চীনের এই জাতীয়তাবাদকে কেন্দ্র করে মাত্র 3 দশকের মধ্যে বা 4 দশকের মধ্যে চীন বিশ্বের দ্বিতীয় সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং আন্তর্জাতিক রাজনীতিতে চীন নতুন ভাবে আত্মপ্রকাশ করে। বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বিশ্বে কমিউনিস্ট চীনের আত্মপ্রকাশ বিশ্ব রাজনীতিতে একটা নতুন ভারসাম্য রচনা করে। পরবর্তী পর্বে আলোচনার মধ্য দিয়ে আমরা সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। তবে বলতে পারি যে চীনের জাতীয়তাবাদীরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব, শক্তিসাম্য নীতি প্রয়োগের কথা ভেবেছিল। চীনের জাতীয়তাবাদ ইউরোপীয় জাতিরাষ্ট্রের সব বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়েছিল। সেটা ভারতীয় জাতীয়তাবাদের সাথে তুলনীয় নয়। এই দৃষ্টিভঙ্গিতে চীনের জাতীয়তাবাদ প্রসঙ্গে এটাই বলার যে চীনা জাতীয়তাবাদী আন্দোলন নির্দিষ্ট বাধা ধরা ছকে চালিত হয়নি। পাঠক সমাজকে এই পাঠ্যপক্ষের মধ্য দিয়ে এই ধারণা
সম্পর্কে একটা স্পষ্ট চিন্তাধারা নিজেদের মধ্যে তৈরি করতে হবে। চীনের বেড়ে ওঠা একটু ভিন্ন ধারা। তাই বর্তমান বিশ্বে চীনের প্রভাব, তার প্রাসঙ্গিকতা একটু ভিন্ন ধারা। আমার পরবর্তী আলোচনার বিষয়বস্তু চীনে মার্ক্সবাদ। চীনের সমাজতান্ত্রিক চিন্তা চেতনা আত্মপ্রকাশ খুব পরিষ্কার করে বললে 1921 সালে। তবে ইতিমধ্যে যে বিভিন্ন ধরনের আন্দোলন, তা আমরা উপলব্ধি করেছি এবং চীনের জনগণের মধ্যে যে জাতীয় চেতনা, তা কিন্তু একেবারে এই সময় 1921-এ কমিউনিস্ট পার্টি অফ চায়না প্রতিষ্ঠা হচ্ছে বলে তা কিন্তু নয়। জাতীয়তাবাদী চিন্তা চেতনা তাইপিং বিদ্রোহের সময় থেকে কম বেশি সূচনা হয়েছিল। আমি আরো পরিষ্কার করে বলেছি যে আপনাদের 1860, 70 এবং 90 আত্মশক্তি আন্দোলন এবং 1900 সালে বক্সারের যুদ্ধ, চীনে বক্সার কৃষক আন্দোলন বা মুষ্টিযুদ্ধ, সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু চীন দেশে সমাজতান্ত্রিক চিন্তা চেতনা কম বেশি বা সাম্যবাদী চিন্তা চেতনা বলা যায় একটা আত্মপ্রকাশ এর আনাগোনা শোনা যাচ্ছে। বা আরো পরিষ্কার করে আমি যদি বলি, তা হচ্ছে যদি আমি সাম্যবাদী চিন্তা চেতনার বিকাশ নাও বলি, তথাপি যে বিষয়টা আমাকে বলতেই হয় তা হচ্ছে জাতীয় চেতনার সঞ্চার। তবে বিভিন্ন তথ্য প্রমাণ থেকে দেখা যাচ্ছে যে 1905 খ্রিস্টাব্দ নাগাদ চীনে মার্ক্সবাদের চর্চা শুরু হয়েছিল এবং মিন পাও বলে একটা পত্রিকা, যেখানে কার্ল মার্ক্সের জীবনী প্রথম প্রকাশ করা হয়েছিল চীন দেশে। 1908 খ্রিস্টাব্দের গোড়ার দিকে নৈরাজ্যবাদী পত্রিকা পিএনই পাও ফ্রেডারিক এঙ্গেলসের টু কমিউনিস্ট ম্যানিফেস্টো, ইন্ট্রোডাকশন টু কমিউনিস্ট ম্যানিফেস্টো, সেটা কিন্তু চীনা ভাষায় অনুবাদ করা। উল্লেখ করা প্রয়োজন, চীনা বুদ্ধিজীবীরা জেনেছিলেন যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মার্ক্স ও এঙ্গেলস কি ধরনের প্রচেষ্টা শুরু করেছে। তবে এ প্রসঙ্গে বলতে চাই যে এটা খুব সীমিত শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের একাংশের মধ্যেই এই চিন্তা চেতনা ঘোরাফেরা করছে, তখনও বৃহত্তর আকারে নয়। বলশেবিক বিপ্লব সমাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করেছে। সেন্ট সাইমো এবং
ডক্ট্রিন, বাকুনিন, মার্কস আলোচনার বিষয় গুলি চৌঠা মে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু যথেষ্ট ছাত্র সমাজের মধ্যে প্রসারিত হয়েছে এবং বুদ্ধিজীবীরা দেখলেন যে এই তত্ত্ব দিয়ে চীনের ঐতিহ্য নির্ভরতা যেমন কমানো যেতে পারে, তেমনি পশ্চিমী কে বাধা দেওয়াও সম্ভব হবে। এই আদর্শ ইউরোপ আমেরিকা গ্রহণ করেননি, চীন একে গ্রহণ করলে পুঁজিবাদী দেশগুলি থেকে অন্তত আদর্শের দিক থেকে এগিয়ে থাকে। ভাবুন, একটা ঐতিহ্যবাদী চিন্তা চেতনা এবং সেই ঐতিহ্যটা একটা রক্ষণশীল ঐতিহ্য অথচ রক্ষণশীল। সেখান থেকে চীন কিভাবে বেরিয়ে আসছে, যে কমিউনিস্ট চিন্তা চেতনার মধ্য দিয়ে একটা আদর্শ তারা পশ্চিমী দুনিয়ার সামনে তুলে ধরতে পারে, যাদের কাছ থেকে আদর্শটা নিচ্ছেন তাদের বিরুদ্ধেও কাজে লাগাতে পারবে, আবার পাশাপাশি পশ্চিমী ধ্যান ধারণায়ও উদ্বুদ্ধ হতে পারবে এবং প্রাচীন রক্ষণশীল ঐতিহ্যকে পরিহার করার ক্ষেত্রে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে। এইভাবে লেনিনের সাম্রাজ্যবাদী ব্যাখ্যা, সোভিয়েত রাশিয়ার পক্ষ থেকে চীনে জার আমলের অবৈধ সুযোগ সুবিধা, ত্যাগের প্রতিশ্রুতি সমাজতন্ত্রের মর্যাদা বাড়িয়েছিল। আরো দুটি সামাজিক পরিবর্তন মার্ক্সবাদের উত্থানের পথ প্রশস্ত করেছিল চীন দেশে। একটি হলো চীনের আধুনিক শিল্প নির্ভর শ্রমিক শ্রেণীর উদ্ভব, অপরটি বুদ্ধিজীবী বিপ্লবীদের হাতিয়ার হিসেবে শক্তিশালী দল গঠন বা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি। ঐতিহাসিক জ্যার সেন এই বিষয়ে খুব সুন্দর একটা বর্ণনা তার গ্রন্থে উল্লেখ করেছে। 1919 থেকে 1920 খ্রিস্টাব্দ নাগাদ মার্ক্সবাদী চিন্তাধারা সমগ্র চীন দেশে ছড়িয়ে পড়েছিল। কমিউনিস্ট ম্যানিফেস্টো, এঙ্গেলসের ইউটোপিয়ান and scientific socialism, ইউটোপিয়ান এবং সায়েন্টিফিক সোশ্যালিজম এবং কাউটোস্কির দ্য ক্লাস স্ট্রাগল চীনা ভাষায় এই সময় অনুদিত হয়। অনেকগুলো পাঠচক্র তৈরি হয়েছিল, যেগুলোর নাম আমরা বলতে পারি সোসাইটি ফর দ্য স্টাডি অফ সোশ্যালিজম, Society for the Study of Marxist Theory, Tianjin ছিল অ্যাওয়েকেনিং সোসাইটি, ক্যান্টনে ছিল নিউ স্টাডিজ সোসাইটি, সবচেয়ে প্রভাবশালী ছিল পিকিং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মার্ক্সবাদী লি তাচাও ও তার অনুগামী গোষ্ঠী। লি তাচাও চীনের কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এই লি তাচাও পরবর্তীকালে যেটা করেছিলেন সেটা হচ্ছে যে ডক্টর সান ইয়াতসেনও আরেকজন জাতীয়তাবাদী এবং যার অবদান চীনের জনগণ কখনো কোনো দিনের জন্য ভুলতে পারবেন না বা ভোলা উচিত। যিনি আজীবন একজন বিপ্লবী, যিনি আজীবন চীনের হিতাকাঙ্ক্ষী, যিনি আজীবন একজন জাতীয়তাবাদী। অর্থাৎ সমগ্র জীবন তার চীনের জন্য নিবেদিত, দেশের জন্য নিবেদিত একটা, যিনি সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে স্বেচ্ছায় ত্যাগ করেছেন
বা রাজনৈতিক বাধ্যবাধকতা বরাবর প্রত্যাখ্যান করেছেন। কোন প্রকার পদ বা মোহের দ্বারা আচ্ছন্ন হন। তিনি এবং লিকা চাও এবং পরবর্তীকালে মাও সেতুং চ্যাং কুওতাও, সু চি পাই, নিউ টাইড সোসাইটি, নিউ ইউথ পত্রিকা সেই বিপ্লবের মতো একটা যুগান্তকারী ঘটনা বলে উল্লেখ করেছিলেন। চীনের বুদ্ধিজীবীরা তখন মার্ক্সবাদ কে পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখেছিলেন এবং তারা মনে করেছিলেন মার্ক্সবাদের উপযোগিতা দিয়ে দীর্ঘকাল ধরে মানুষের মনের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে জাতীয়তাবাদী চিন্তা চেতনাকে এগিয়ে দিতে হবে, তার পাশাপাশি সাম্যবাদী চিন্তা চেতনা প্রসার করে। তারই ফলশ্রুতি আমরা পাই 1921 সালে সিপিসি, কমিউনিস্ট পার্টি অফ চায়না গঠন। ঐতিহাসিক জ্যাক সেন বলছেন, আইনানুগ অর্থাৎ আইনের পথ ধরে মার্ক্সবাদী এরা চীনের কমিউনিস্ট পার্টির গোড়ার দিকে তাদের কাজকর্মকে খুবই মন্থর এবং গতিহীন ভাবে এগিয়ে চালিয়েছে, যাতে করে জনগণের মধ্যে বিষয়টা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। যে কারণে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হওয়ার পরে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে চীনে কিন্তু কমিউনিস্ট শাসন আজও বর্তমান। কারণ চীনের জনমানসিকতা কমিউনিজমকে গেঁথে ফেলা হয়েছে। 1917 সালে রাশিয়াতে বলশেভিকভাবে রাশিয়ার কমিউনিজম এবং চীনের কমিউনিজমের মধ্যে কিছু তফাৎ আছে, সেটা আজকের আলোচনার বিষয় নয়। পরবর্তী পর্বে আলোচনার কোন প্রকার ক্ষেত্র থাকে সেখানে আমরা সেই বিষয়টা নিয়ে তুলে ধরার চেষ্টা করি। আসলে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের ধারা রাশিয়াতে যে কমিউনিস্ট শাসন কায়েম করা হয়েছিল, চীনের কমিউনিজম ঠিক তা ছিল। চীনের কমিউনিজম একটা ভিন্ন মাত্রার কমিউনিজম। তবে চীনের এই কমিউনিজম প্রতিষ্ঠার ক্ষেত্রে রাশিয়া চীনের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। আমি আগেই উল্লেখ করেছি যে বলশেভিক বিপ্লবের পর বলশেভিক পাঠানো হয়েছে। সোভিয়েত প্রতিনিধি দলের প্রধান ছিলেন যে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সফল হলে সেখানে শ্রমিকদের রাজত্ব তৈরি হবে
আমি পূর্বে উল্লেখ করেছি যে চীন দেশে যথেষ্ট শিল্প উন্নয়নের প্রক্রিয়া সমশাসক পর্বে শুরু হয়েছে এবং সেখানে গ্রাম থেকে একটা ব্যাপক অংশের মানুষ শহরের শিল্প কারখানাগুলোতে কাজ করছে। ফলে তাদের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল যে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সফল হলে সেখানে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্থাৎ শ্রমিক দেশ শাসন ব্যবস্থা কার্যকর হবে। এর পাশাপাশি এটাও আমাকে বলতে হবে ইতিহাস সেই সব বিষয়ের উপর আলোকপাত করবে, কিন্তু যেটা বিষয় তা হচ্ছে চীনের সাধারণ মানুষ নতুন করে ভাবতে শিখেছিল কমিউনিস্ট চিন্তা চেতনার দ্বারা, অর্থাৎ সমাজতান্ত্রিক চিন্তা চেতনার দ্বারা। তারা নানান ধরনের পত্র পত্রিকায় অতি দ্রুত বুদ্ধিজীবীদের লেখা প্রচার করতে শুরু করেছে, যা জনগণ ভীষণভাবে গ্রহণ করেছে। আমি আজকের আলোচনার মধ্য পাঠক সমাজকে এটা বলতে চাই, চীনের জাতীয়তাবাদ এবং তার সাথে সাম্যবাদী চিন্তা চেতনার সংযুক্ত করে এবং তার মধ্য দিয়ে মাত্র 3 দশকের কর্ম প্রক্রিয়ার মাধ্যমে চীন বিশ্বের দ্বিতীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে 1949-এ মাও সে দং এর নেতৃত্বে নতুন ভাবে আত্মপ্রকাশ করেছে এবং তার আত্মপ্রকাশের পরবর্তী পর্বে কিন্তু চীন আর পিছনে তাকায়নি। আজ বিশ্ব অর্থনীতিতে চীনের বাজার দখল, উৎপাদন অবশ্যই নজর কাড়ে। গুণগত উৎকর্ষতার দিক থেকে না হলেও তা অর্থনৈতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করেছে, সেটা বলতেই হয়। যাই হোক, আমি আমার আলোচনা আজকের মধ্যে দিয়ে এখানে সমাপ্ত করছি। আজকের মতো আমার আলোচনা সমস্ত পাঠক সমাজ অংশগ্রহণ করায় ধন্যবাদ।